28 নভেম্বর 2024, 13ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। ইসকন বাংলাদেশকে ঘিরে ভিত্তিহীন অপপ্রচার আমাদের স্পষ্ট অবস্থা। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে। চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোন ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার
লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের আহ্বান, আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, ইসকন 1 নম্বর, ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 2 নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সহনশীলতা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি, 4 নম্বর হচ্ছে সমাজের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। ধন্যবাদ। চারুচরণ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়কে। তিনি আমাদের আজকে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেছেন। আশা করি আপনারা বিষয়টি যথাযথভাবে ধারণ করেছেন এবং আমরা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্প্রতি আরো কিছু নিউজ আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাবো, সেই নিউজ যখন আপনাদের কাছে আসবে অবশ্যই আপনারা তা যথাযথভাবে যাচাই করে সম্প্রচার করবেন। বিভিন্ন দেশে ইসকন ব্যান হয়েছে, এরকম বিভিন্ন তথ্য এবং সংবাদ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেই বিষয়গুলো আপনারা পুনর্বার যাচাই করে সম্প্রচার করবেন, সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। এবং আমাদের এই সংবাদ সম্মেলনকে আপনারা সুন্দরভাবে কভার করেছেন, এজন্য ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা যেটা জেনেছি এর আগেও আপনারা এটা বলেছিলেন সংবাদ সম্মেলনে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগটা কি, এবং আজকে আরো কয়েকজনের নাম আপনারা এখানে যোগ করেছেন, তাদেরকেও যারা আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনারা বলছেন যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাদের আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছেন, আর একটু স্পেসিফিক ভাবে যদি বলতেন কি কি কারণে তাদেরকে দেওয়া হয়েছে, এবং এই নামগুলো তখন আসেনি, আজকে শুধু আমরা একজনের নাম পেয়েছিলাম অব্যাহতি দেওয়ার কথা, আজকে নতুন আরো কয়েকজনের নাম পেলাম। বিষয়টা কি আরো কেউ আছে কিনা আপনাদের যাদেরকে আপনারা অব্যাহতি দিয়েছেন বা আপনাদের কার্যক্রমের সাথে যুক্ত নয়? কয়েকদিন পরে যদি আবার এরকম আমরা বক্তব্য পাই তাহলে আবার আপনাদের কাছ থেকে আসতে পারে আপনারা তাদেরকে অব্যাহতি দিয়েছেন, বিষয়টি কি এরকম কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে এই চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস, তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সে অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয়, এবং তার তদন্ত করে তার বিচার আমরা করে থাকি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি, এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যাই তো নেই, কেস করেছে, এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি, এবং তখন তাকে আবারও আমরা একবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল 3 জনের কথা। নৈতিক স্খলন, এরা লীলারাজেরটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়েরটা অভিযোগ আসছিল, আমরা তদন্ত
তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন যেটা আমরা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, তবে এখনো তদন্ত তার হয়নি। কিন্তু চিন্ময় আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা? হ্যাঁ, আমাদের চাইল্ড প্রোটেকশন টিমের চেয়ারম্যান আছেন, উনি বলবেন। প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আপনার নাম কোথায়? আমি ঋষিকেশ গৌরাঙ্গ দাস, আমার চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ। তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটি থেকে। তো তারা অভিযোগ করেছে যে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেন। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই, এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকতে পারবেন। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি, না করার কারণে আমরা তাকে পার্মানেন্টলি বহিষ্কার করেছি। এবং সাথে আরো কিছু বিষয় ছিল, আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলি মেনটেন করতে হবে, আচরণগত কিছু দিক আছে সেগুলি তিনি করেন। তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন, আমাদের 4টে বেসিক প্রিন্সিপাল আছে, একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না। তো যেহেতু তিনি সেই কোঅপারেশনটা করেনি, চেইন অফ কমান্ডকে ভঙ্গ করেছেন, তো সেজন্য ওনাকে আমরা পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করি। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার এরকম একটা অভিযোগ এনেছে, এই যে চিন্ময় কৃষ্ণ এত ধৃষ্টতা, অর্থাৎ ইসকনের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটি তিনি মানেননি। তার মানে কি যে অভিযোগটা আনলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার গোড়াটা কোথায়, সে এত শক্তি কোথা থেকে পায়? আমি আরেকটু ডিটেলসে বা একটু গভীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অভিযোগটি তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের বাইরের অন্য কোনো রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের সঙ্গে অথবা অন্য কোনো এজেন্সির সঙ্গে তার গভীর যোগাযোগের একটি অভিযোগ এনেছে। সেই বিষয়টি আপনাদের কাছে কতদূর নজরে এসেছে? তাহলে কি সেটি সত্য? তা না হলে তিনি এত ধৃষ্টতা কিভাবে ইসকনের মতো সংগঠনের প্রতি দেখিয়েছেন? দুই নম্বর আমার ছোট প্রশ্ন, শেষ প্রশ্নটা, সেটি হচ্ছে ব্যক্তিগতই যদি হয়ে থাকে তাহলে ইসকনের বিরুদ্ধে এই যে নিষিদ্ধের দাবিটা কেন আসলো, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কোন দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোন রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয়, যেটা আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন। কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বললো সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই। যে কেউ যে কোনো বিষয় নিয়ে বলতে পারে। আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন
এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে, সেখানেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান সময়ে আসেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে। কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদত পুষ্ট যদি ইসকন হয়, তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ভারতের সাথে আমাদের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। দেখুন, আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই, রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন, ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছেন। আমরা বাংলাদেশে বসবাস করি, এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি, আমাদের শাস্ত্রে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি বহির্ষি। এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা, এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এই ফিলসফি বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো, আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো। এই মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি পায়তারা করে, তাহলে কোনোভাবে আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোন রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এই ভাবনাটা একেবারে দূর করা হবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনার দুটো প্রশ্ন ছিল, বৈষম্য বিরোধী যারা জোট ছিল, আপনারা যে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, সেটি তো তিনি মানছিলেন না, তাহলে কেন এত বড়? ধন্যবাদ। উনি কেন শক্তিশালী সেটার কারণ আমরা জানি না, কারণ আমাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা নেই। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। যেখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, সেখানে আমরা ভলেন্টারিলি মানুষকে সাহায্য করি, তাদেরকে খাবার দেই, ঘরবাড়ি তৈরি করে দেই, তাদেরকে শীতকালে বস্ত্র দেই। এটা হচ্ছে আমাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণের পেছনে বা তার শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে, আমি আপনাদেরকে বলবো যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটা মুখ্যম যখন তারা দিতে পারবেন। আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছে, আমাদের প্রিন্সিপালস এবং লয়ের সাথে তারা মিলে নেয়, সো আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না। আপনাদের কাছে কোনো তথ্য নেই তার সাথে সম্পৃক্ততার বিষয়ে? না। আচ্ছা, আমাকে একটু দেন, আমি একটু কথা বলি। হরে কৃষ্ণ। হ্যালো প্রভু, আপনার কথা আমি একটু ইন্টারাপ্ট করলাম আর কি। আপনারা বাই দিস টাইম শুনেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস, আরো দুইজন এডিশন আছে, সেই দুইজনের কথা আমরা উল্লেখ করি না এই জন্য যে তাদের দুইজনের ব্যাপারে এখানে কোনো বক্তব্য আসে না। এখন এখানে উল্লেখ করা আছে, আগের সংবাদ সম্মেলনে উল্লেখ করা আছে। এখন চিন্ময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে এই, আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন। সে সেই কথা মানে নাই। তার মানেটা কি? সে অথরিটির কথা অমান্য করলো। এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা লক্ষ্য করুন। আর একটা কথা হচ্ছে এই, আপনারা দেখুন, আপনি শুনে নেন, ভালো করে শুনে নেন। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ, এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? আরেকটা কথা বলি আপনাদেরকে, ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে, ইম্পর্টেন্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে। এমন কোন ইনস্ট্যান্স নাই যে ইসকন কোন দেশের আইনকে ব্রেক করছে এবং কোন দেশের রাষ্ট্রদ্রোহী দুষ্ট। অথচ বাংলাদেশে সে ইসকন মানে কি বলে, এই চিন্ময়
চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া, অথচ ইসকন কিভাবে জড়িত হলো? ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। এই কথাটা আপনারা বিবেচনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসকন কোনোভাবেই হতে পারে না এখানে। কারণটাই তো আপনারা দেখুন, আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা এটার বিচার চাই আপনাদের কাছে। আপনারা এখানে সম্মিলিত এখানে সাংবাদিক বৃন্দ আসছেন, আপনারা এটা ভেবে দেখুন ইসকন কোনোভাবে জড়িত আছে কিনা। আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না। ইসকন প্রতিটি দেশে আছে, ইন্ডিয়া কেন, কোনো দেশ বা আমেরিকা বলেন, যা বলেন, বাংলাদেশ ইসকন বাংলাদেশ। এবং বাংলাদেশের একটা কমিটি আছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট কমিটি, এবং ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট। মাননীয় সভাপতি, আপনার কাছে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই। মাননীয় সভাপতি, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলা হচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি এজন্য এনেছেন যে স্বামীবাগ মন্দির দখল। ইসকন মানে সনাতনী নয়, কোড আন কোড, আমি একবার পরিষ্কার ভাবে বলছি, স্বামীবাগ মন্দির দখল, সিলেটের রথযাত্রায় হামলা, কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের দখল ও হামলার বিষয়গুলো পরিষ্কার ভাবে তারা গণমাধ্যমে বলেছে। সভাপতির কাছ থেকে আমি একটু ব্যাখ্যা চাই। আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনে, তিনি গণমাধ্যমকে প্রেস কনফারেন্স করে বিষয়টা পরিষ্কার করেছেন। আপনাকে ধন্যবাদ। এটা আমাদের সম্পাদক মহোদয় উত্তর দেন। এর উত্তর সম্পাদক। স্বামীবাগ আমরা কোন দখল করিনি। স্বামীবাগ আমাদেরকে সেবায়ত শিফট আমাদেরকে দিয়েছেন, যে সেবায় ছিল বাই রেজিস্টার্ড ডিডে আমাদেরকে সেবায়ত শিফট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়ত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন, এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার্ড ডিড করে দেয়, ইসকন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে। এবং জমি যদি বেদখলকে কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবোত্তর সম্পত্তি যাতে দেবতার নামে থাকে সেইভাবে সেই পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুধু সেবাই এই স্বামীবাগ, এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না, ইসকন কখনো ভূমিদস্যু নয়। আমার পরিচয় একটু দিয়ে নেই। আমার নাম অমিত সুমন, আমি সমতা পত্রিকা। আমরা বিগত সরকার আমলে দেখছি যে দিদি এবার গ্রেফতার করলো এয়ারপোর্ট থেকে। দিদি আওয়ামী লীগের আমলে এবার বিভিন্ন জনকে অ্যারেস্ট করে নিয়ে আসতো দিল্লির কার্যালয়ে, এবং তার একটা মামলা টামলা দিয়ে বা তাকে অ্যারেস্ট করে নানান ধরনের ভয়ের ঘটনা আমরা দেখছি। এবার দেখলাম যে সেই একই দিদি চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করলো এবং পরে তাকে চিটাগাং নিয়ে যাওয়া হলো, কোর্টে হাজির করা হলো। হাজির করার পরে তাকে কারাগারে পাঠানো হলো। এখন এই যে তাকে তার মধ্যে একটা মামলা এবং তাকে গ্রেফতার এবং তাকে কারাগারে পাঠানো, এই বিষয়টা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটা আপনাদের মূল্যায়নটা কি? এই আর 2 নম্বর প্রশ্নটা হলো যে আপনারা বলছেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে মানে নানা ধরনের উৎসাহ অপপ্রচার আপনাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। এই চিন্ময় দাসকে গ্রেফতারের পর আমরা দেখেছি যে তার মুক্তির দাবিতেও সারা বাংলাদেশের অনেক জায়গায় মিছিল, সমাবেশ, বিক্ষোভ হয়েছে, এবং এরপরে আপনারাও একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এরপরে আপনাদের বাংলাদেশ মানুষের কোথাও মানে আপনাদের কোনো প্রতিষ্ঠান বা যেসব আপনাদের শাখা আছে সেখানে কোনো হামলা, নির্যাতন বা নিপীড়নের কোনো খবর আপনারা পেয়েছেন কিনা? যেমন আমি গতকালকে একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে
আপনার ওলামা মাসাইকরা গিয়ে সেখানে ইসকনের একটা কার্যালয় ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। এরকম আরো কোনো ঘটনা আপনাদের ঘটেছে কিনা? এবং চিন্ময় কৃষ্ণদাস প্রথম যে সেটা আমি ভাবছি যে তার মাধ্যমে তাকে অ্যারেস্ট এবং তাকে কোর্টে হাজির এবং জেলখানায় পাঠানো, এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? এবং এইখানে আমি আরো বিষয়ের সঙ্গে এক করতে চাই যে এই ঘটনার মাঝ দিয়ে যে একজন বিজ্ঞ আইনজীবী এটা একটা মানে বিশাল একটা নেশা কারণ এবং সারা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হলো, এইটার কোনো ষড়যন্ত্র মানে আছে কিনা, বা এখানে ডিবি এটার কোনো বা কোনো অথরিটি বা কোনো একটা মহলের এটার সাথে মানে এই সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াই দেওয়ার পেছনে এই তাকে করতে পারে এরকম হবে, এরকম কোনো ইয়ে আছে কিনা আপনার? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনার লম্বা প্রশ্ন হয়ে গেছে, কোথায় থেকে কোথায় ধরবো, কোথায় ছাড়বো বুঝতে পারছি না। তো যেটুকু আমি বুঝতে পেরেছি যে অন্য বিগত সরকারের সময় যেভাবে লোকজনকে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, তার পরবর্তীতে মামলা। তো আমরা প্রথমেই বলেছি আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি, আমরা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমাদের আধ্যাত্মিকতার চিন্তা ভাবনাটাই আমাদের মুখ্য। আমাদের মুখ্য উদ্দেশ্য হল পারমার্থিক চিন্তা, পরকালের চিন্তা। এইসব নিয়ে চিন্তা করবো না, রাষ্ট্রের বিষয় নিয়ে চিন্তা করবো। আমরা চাই সরকার যখন যে থাকবে আমরা শান্তি থেকে, আমাদেরকে সরকার এবং সরকারের বিভিন্ন এজেন্সিগুলো সবাই আমাদেরকে সুরক্ষা এবং সহযোগিতা করে। এই সহযোগিতা একদম বাংলাদেশের আমাদের কার্যক্রম শুরুর থেকেই এই পর্যায়ে এভাবে চলে আসছি এবং এরই ধারাবাহিকতা ইসকন আজকে এত সুন্দর একটা জায়গায় অবস্থান করছে। তো এইটা সরকারের ব্যাপার, এটা আমরা এই বিষয় নিয়ে চিন্তা করছি না। এটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন, সরকার বা রাজনীতিক ওনারা এই কথা বলবেন। আমাদের কাছে যে প্রশ্ন করছে, ইসকনের কিছু মন্দির ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আপনি একটা কথা বললেন, মানিকগঞ্জ যেটার কথা বললেন, এটা আমাদের একটা নামমাত্র সেন্টার, মানিকগঞ্জ মন্দির আর শিবচর। তো শিবচরে যে ঘটনাটা ঘটেছে, এখানে দিনের বেলায় একটা কিছু লিখিত বা একটা কিছু হুমকি দিয়েছে যে আজকের মধ্যে আপনারা এই সেন্টার স্থান ত্যাগ করতে হবে, এখানে আপনাদের কোনো কার্যক্রম আমরা চলতে দিব না। তো রাতের বেলায় কিছু লোকজন জড়ো হয়েছে, এর মধ্যে 2-3 জন গিয়ে ভিতরে ঢুকেছে। তারা বললো যে আপনারা এখান থেকে সসম্মানে বেরিয়ে যান, আর না হয় আপনাদের ক্ষতি হতে পারে। তো এখানে প্রশাসনের লোকজনও ছিলেন, ওনারা সংখ্যায় কম ছিলেন, এই জন্য ওনারা ওনাদেরকে বললেন যে এই ব্যাপার, যেহেতু এখন পরিস্থিতিটা ভালো না, আগে আপনাদের প্রাণ রক্ষা করাটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা আগে সেফটির জন্য যান, 3-4 দিন অবস্থা দেখেন, তারপর আশা করি ওনারাই প্রশাসনের লোক পুলিশের গাড়িতে করে নিয়ে একটা সেফ জায়গায় তাদেরকে রেখে আসছে। মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে, কিছু ভাঙচুর হয়েছে, চট্টগ্রামের বাঁশখালীতে একটা হয়েছে। তো এগুলো আমরা জানার সাথে সাথে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা তৈরি অ্যাকশনে গেছেন। তো সাথে সাথে আর্মি প্রশাসন এখানে চলে গেছে, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন গেছে। আপনি বলছেন যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন তো দেশগুলি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে বাসায়, তারপরে আপনাদের তড়িৎ অ্যাকশন। না না, আমি বলছি সেটি বলছি। আপনারা বলছেন যে প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কি কাউকে অ্যারেস্ট করেছে, কাউকে আটক করেছে? হ্যাঁ, সেটাই বলছি, সবচেয়ে বড় ধন্যবাদ। তো আমরা ওরা যখন আমাদের সেন্টার থেকে আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে আমরা প্রশাসন, আমরা আইন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি, ওনারা তড়িৎ গতিতে ওখানে লোকজন পাঠিয়েছেন। আজকেও সকালবেলা আমাকে জিওসি 9 মহিন সাহেব উনি বললেন আমরা ইনভেস্টিগেশন করছি, কারা কারা এই কাজগুলো ঘটিয়েছে এবং তড়িৎ গতিতে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা এবং যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে এখানে পুনঃ ফিরে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনার প্রশ্ন তো এখানে শেষ, আমি অন্য পড়ে গেছি। আপাতত 3টা জায়গায় হয়েছে।
আমি একটা আচ্ছা ওনার একটা প্রশ্ন নিয়ে আপনাদের একটা ভালো একটা মেসেজ দিয়ে আমি আপনাদের শেষ করবো বলুন। আচ্ছা, আমি যতদিন কালে বলে গেছি, এটা হচ্ছে যে তারিখ যে হত্যাকাণ্ড হয়েছে রাষ্ট্রপতির আইন ছিল। ভারতীয় মিডিয়াগুলো বলছে যে ছিল কৃষ্ণের আইন ছিল বলে 5 আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ ধন্যবাদ। শোনেন, আমি বাংলাদেশের কত মিডিয়ায় কত কিছু বলছে সেটাই আমরা বলতে পারছি না, তো পরদেশে কি হচ্ছে এটা আমরা কি করে বলবো? এটা কি আমাদের হাতে আছে? বাংলাদেশে কত মিডিয়া কত কিছু করছে, আমরা আউট অফ কন্ট্রোল। এখন এইরকম হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। এটা সরকার দেখবেন, আমরা দেখতে চাই না। তো আপনাদের কি, আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই। আজানটা শেষ হলে বলবো, একটু আপনাদের ওকে, ধন্যবাদ। আগাম শেষ হয়ে গেল। আমি শেষ করে দেন। তো একটি আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়দের মাধ্যমে এবং আমাদের আর্মি প্রশাসন ও পুলিশ প্রশাসন, ওনারা সবাই কনসার্ন, আমাদের সনাতনী সংগঠনগুলো থেকে যে সমস্ত দাবি দাবাগুলো নিয়ে তারা আন্দোলন করছেন, ওনারা একটা প্রস্তাব দিয়েছেন যাতে এখনই শান্তি শৃঙ্খলাটা আর বিঘ্নিত না হয়, একটা শান্তি বার্তা আমাদের মাঝে পৌঁছে যায়। এই দাবি দাবাগুলো নিয়ে সরকার আগামী রবিবার 10:30টায় বসছেন নেতৃবৃন্দের সাথে। আমাদের বলতে পারেন সনাতনী যারা যারা এই আন্দোলনে যুক্ত আছে, সেটা আমাকে একটু দায়িত্ব দিয়েছেন। জানি না কেন দিয়েছে সেটা সরকার জানেন, যে এই সমস্ত ওনারা সবাইকে চিনে না জানে না, বলে যে আপনারা একটু আয়োজনটা করেন, ওনাদেরকে জাস্ট কন্ট্যাক্ট করেন। এই কন্ট্যাক্টটা হচ্ছে ওনাদেরকে জানিয়েছি আগামী রবিবার দিন আমাদের ভূমি উপদেষ্টা মাননীয় এনাফ আরিফ স্যার উনি বসবেন ভূমি ভবন তেজগাঁও 7 রাস্তায়। আর আমাদের আর্মি প্রশাসন থেকে গতকাল আমরা আর্মি চিফ ওনার সাথে বসেছিলাম, উনিও একটা দিয়েছেন, উনিও চান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, এবং উনি জিরো টলারেন্স উনি ঘোষণা করেছেন। কোনোভাবে যেন আমাদের সম্প্রীতি বিনষ্ট না হয় সেই দিকে ওনারা দৃষ্টি রাখবেন এবং সবাই যেন শান্ত থাকে। এই মেসেজটা আমরা আশা করি পজিটিভলি প্রচার করবেন, যাতে করে কোনো ধরনের সনাতনী ধর্ম এবং সংখ্যালঘুদের যারা যারা এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছে তাদের সাথে বসতে চাচ্ছে, এগুলো বসে তারা নির্মাণ করতে কিভাবে বিশ্বাস করেন। আপনি
আপনি প্রশ্ন করেছিলেন একটা যে এই যে ভারতীয় মিডিয়া বা অন্যান্য দেশের মিডিয়াতে যা যা হচ্ছে এগুলো নিয়ে আমরা কিছু বলনের আছে কিনা, আমরা এটাকে হুমকি মনে করি কিনা, এটা অ্যাকচুয়ালি রাষ্ট্র দেখবেন। এগুলো আমাদের ব্যাপার না। আমরা আপনাদের আগেই বলছি, আমরা একটা অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এগুলো আমাদের উপর প্রেশারাইজ করা উচিত। ধন্যবাদ।